এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। हमारी सेना का नुकसान करने की थी तैयारी, हमने उनसे सीने पे चढ़ कर दिखा दिया कि हमारे वीरों की कैसी है तैयारी। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी। जब भारत के सैनिक मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं। जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती है तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है, भारत माता की जय। मैं वीरों की इस धरती से आज एयरफोर्स, नेवी और आर्मी के सभी जाबाजों, बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता हूं। ऑपरेशन सिंदूर कोई सामान्य सैन्य अभियान नहीं, ये भारत की नीति, नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। हम घर में घुसकर मारेंगे। ये नया भारत है, ये भारत शांति चाहता है, लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। आपके कारण सर हमारा मॉरल बहुत हाई है। ये सभी साधनों का भी एक बार इस्तेमाल हो गए आपको टेक्नोलॉजी। आपको लगता था सीख तो रहे, पता नहीं कब काम आए। ये जो काम हुआ और जम्मू कश्मीर का किसी ने नहीं किया, उसके लिए हम आभारी हैं सर। इस दिन में यहाँ के सेनाओं में, यहाँ के जवानों में दिन रात के प्यासे रह करके दुश्मनों से लड़ने का जज्बा जो भरपूर है, ये हर कदम पे आपका साथ निभाने वाला वायुसेना स्टेशन आदमपुर। आग लगा दूंगा कलम से दुश्मनों सावधान, एक परमाणु बम से कम नहीं भारत का नौजवान। जब से आपका नेतृत्व शुरू हुआ तब से हम अरे आपके ভারত মাতার জয়, জয় হিন্দ। গর্বের সাথে ভারত মাতার জয় বলুন, বাকিদের সাথে বলুন, জাতীয়তাবাদীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে যুক্ত হন। কোনো ধরনের কোনো রাগ ঢাক, কোনো ধরনের কোনো আড়ষ্টতা থাকা কথা না। যখন 140 কোটি মানুষ ভারত মাতার জয় বলে, এটা নতুন ভারত। এই ভারত চোখে চোখ রেখে বলে যে হ্যাঁ, আমাদের যদি তোমরা একটা আঁচড়ও দাও, ঘরে ঢুকে মারবে। ঘরে ঢুকে মেরেছে পাকিস্তান। এবং তার পাশাপাশি বলিষ্ঠ ভারত, সে বলিষ্ঠ ভারতে সামরিক শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার আপনার ট্যাক্সের টাকায় আসলে হচ্ছেটা কি? এই যে জিএসটি দিচ্ছি, এই শ্যাম্পু কিনলেও যে ট্যাক্সে খরচা হচ্ছে, সেই টাকায় হচ্ছেটা কি? মাথায় রাখুন, এই মুহূর্তে আপনি
আমি বা ভারতবর্ষের যে কোনো মানুষ নিশ্চিন্তে বসে রয়েছি, কথা বলছি, টিভি দেখছি, তার একটাই কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400, সেই S-400 আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে অক্ষত রেখেছে। ভাবুন তো, পাকিস্তানের ওই রাতকানা ওই চীনা মাল, ওই সস্তার চীনা মাল যদি ভারত ব্যবহার করতো তাহলে কি হতো? মনোহর পরিক্কর আজ বেঁচে নেই, কিন্তু মনোহর পরিক্কর যদি বেঁচে থাকতেন, তিনি দেখে বড় আনন্দ পেতেন যে তার স্বপ্নের S-400 সুদর্শন চক্র সেটা আজ ভারতবাসীর জন্য কিভাবে কাজে লাগছে। আমি স্যালিউট করছি স্যার মনোহর পরিক্কর। আপনি যেখানেই থাকুন, আপনি ভালো থাকুন। আপনি দেখে যেতে পারলেন না, কিন্তু ভারত দেখছে S-400 কি না হয়েছিল, S-400 কেন কেনা হবে, এত খরচা কেন করা হবে, 40,000 কোটি টাকা কেন এভাবে জলের দরে আমরা কিনে নেব, বেচে দেব, কি করব, এই বিভিন্ন কথা বলা হয়েছিল। S-400 কি করেছে গোটা ভারত এই মুহূর্তে দেখছে, পাকিস্তান দেখছে, গোটা বিশ্ব দেখছে এবং বাংলাদেশও দেখছে। বাংলাদেশ মাঝে মধ্যে বলে না 4 দিনে কলকাতা দখল করব। যদি সত্যি S-400, যদি সত্যি ব্রাহ্মস মিসাইল, যদি সত্যি আকাশ মিসাইল ছোড়ার কথা কেউ ভাবে ভারতবর্ষ থেকে পাকিস্তানে বা অন্য কোনো দেশে, তাহলে কি হতে পারে? আমরা পাকিস্তানে একটা ট্রায়াল ম্যাচ খেলে দেখিয়ে দিয়েছি। ভারতের দিকে তাকিও না এরমভাবে। এই ভারতবর্ষ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানির ভারতবর্ষের দিকে তাকিও না। হ্যাঁ, আমাদের অনেক প্রবলেম আছে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে আমাদের অনেকগুলো সমস্যা নিয়ে চলতে হয়। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময় খোপে আমাদেরকে আলাদা আলাদা করে রাখা হয়, কিন্তু পাকিস্তানিরা যেটা ভুলে গেছে, ভারতবর্ষ এক হয়ে যায় যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হয়, ভারতবর্ষ এক হয়ে যায় যখন শত্রুপক্ষের বিরুদ্ধে লড়তে হয়, এবং সেটাই ভারতের শক্তি। পাকিস্তানের সেটা শক্তি নয়, ভারতবর্ষের রাষ্ট্রবাদের শক্তি। ভারতবর্ষে একটা বাঙালি, একজন বিহারি, একজন মারোয়ারি, একজন পাঞ্জাবি এক হয়ে যায় যখন শত্রুপক্ষ আমাদের আঁচড় দেওয়ার চেষ্টা করে। ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি এক হয়ে যায় যখন ভারতবর্ষের দিকে কেউ চোখ তুলেও তাকানোর চেষ্টা করে। এটা নতুন ভারত, এটা আমাদের ভারত, 140 কোটির ভারত, এবং সেই শক্তিতে আমরা বলিয়ান। সামরিক মহাশক্তির ভারতবর্ষ। যারা এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখছেন, একটা শক্তি ছিল, একটা অপশক্তি ছিল, যারা লাগাতার চেষ্টা করে গেছিল আপনাদের দিয়ে ভারত মাতার জয় শব্দটা যেন আপনার মুখে না আসে। অনেকে চেষ্টা করে গেছে এইটা বোঝানোর যে ভারত মাতার জয়, ভারত মাতা কি জয় নাকি সাম্প্রদায়িক একটা উগ্র স্লোগান। না, জয় হিন্দ কখনো উগ্র স্লোগান হতে পারে না। ভারত মাতার জয় চিৎকার করে টেলিভিশন স্টুডিও থেকে, ভারতবর্ষের রাস্তাঘাট, ছাদ থেকে চিৎকার করে বলার স্লোগান। এই স্লোগান আমি দিচ্ছি, এই স্লোগান আপনি দিন, এই স্লোগান গোটা দেশ দেবে, প্রত্যেকটা বাচ্চা দেবে। ভারত মাতার জয়। আজকে আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভারত মাতার জয় বারবার ধ্বনিত হয়েছে। আদমপুরে, হয়তো আন্দামানেও ধ্বনিত হচ্ছে, হয়তো এই মুহূর্তে আসানসোলেও ধ্বনিত হচ্ছে। বন্দে মাতরম, ভারত মাতার জয়, এটা বলার জন্য কোনো আড়ষ্টতা থাকতে পারে না। মিনমিন করে আমরা 140 কোটি মানুষ বলি না, চিৎকার করে বলুন ভারত মাতার জয়। দেখুন ফুল ফ্রেমে। বন্দে 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 भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे 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 भारत माता की, भारत माता की। যারা বাড়িতে বসে রয়েছেন এই মুহূর্তে আমাদেরকে ভিডিও পাঠান, চিৎকার করে ভারত মাতার জয় বলুন। আমি জবাব চাই বাংলাতে, সেই ভিডিও দেখাবো। যারা এই মুহূর্তে ময়ূককে দেখছেন, ময়ূকের সাথে আপনারাও বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, माता की, भारत माता की, वंदे 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 वंदे
এই ভারতবর্ষ লজ্জা পাবে না, এই ভারতবর্ষ ভারত মাতার জয় বলার জন্য লজ্জা পায় না, এই ভারতবর্ষ বন্দে মাতারম বলার জন্য লজ্জা পায় না, এই ভারতবর্ষ চোখে চোখ রেখে যখন শত্রুপক্ষকে বলতে পারে যে যদি একবার আঁচড় দাঁড়ানোর চেষ্টা করো ঘরে ঢুকে মারবো পাকিস্তান, ইঁদুরের মতন দৌড় করাবো শাহবাজ শরীফ। এই ভারতবর্ষ পড়ে পড়ে মার খাবে না, এই ভারতবর্ষ সন্ত্রাস হামলার পরে কাঁদবে না, এই ভারতবর্ষ চোয়াল শক্ত করবে, একটা মারলে 100টা মারলে গুলি চালালে গোলা ছুড়বে। বন্দে মাতরম। এই ভারতবর্ষ কি চায় অনেকে হয়তো প্রশ্ন করবেন এই মুহূর্তে। অনেকে হয়তো এই মুহূর্তে প্রশ্ন করবেন এই ভারতবর্ষ কি চায়। দেখুন খুব সিম্পল, এই ভারতবর্ষ কি চায় পাকিস্তানিরাও জানতে চায়, এই ভারতবর্ষ কি চায় বাংলাদেশের একাংশের যারা মৌলবাদী তারাও জানতে চায়। ভারতবর্ষের এয়ার মার্শাল তিনি একে ভারতী তার নাম, তিনি বড্ড সুন্দর করে ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষ কি চায়। শুনবেন রামায়ণের সুন্দর পর্বকে উদ্ধৃত করে কবিতার ছলে ভারতের সনাতন সংস্কৃতি আরেকবার মনে করিয়ে দিয়ে পাকিস্তানিদের কি বার্তা দিলেন, দেশের সেই সমস্ত ঘরের শত্রু বিভীষণদের কি বার্তা দিলেন শুনবেন। শুনুন। आपको रामचरितमानस की एक कुछ पंक्ति याद दिलाऊंगा, आप समझ जाएंगे। तो याद कीजिए वो पंक्ति जो है, विनय न माने जलधि जड़ भय 3 दिन बीत, बोले राम सकोप तब भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। ইন্ডিয়ান আর্মি একটা আলাদাই স্ব্যাগে আছে। ইন্ডিয়ান আর্মি অপারেশনের নাম দিচ্ছে অপারেশন সিঁদুর। ইন্ডিয়ান আর্মি তাণ্ডব নৃত্য, ভারতবর্ষ যে তাণ্ডব নৃত্যটা করেছে পাকিস্তানে সেটা বোঝাতে শিব তাণ্ডব স্তোত্র শোনাচ্ছে। শিব তাণ্ডব স্তোত্র শোনানোর পরের দিনই ইন্ডিয়ান আর্মি শোনালো রামচরিত মানুষের কথা। যে কথা এয়ার মার্শাল বললেন সেটা সহজ বাংলা করলে দাঁড়ায় সবসময় বিনম্রতার সাথে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বললে সব কাজ হয় না, কিছু কিছু কাজ রামচরিত মানুষের যে উদ্ধৃতি আরেকবার যদি আমি নতুন করে শুরু থেকে শুনি যে ঠিক কী বলতে চেয়েছেন এয়ার মার্শাল। এয়ার মার্শাল বলেছেন, বিনয় না মানত জলধি জর গয়ে 3 दिन बीती, विनय न मानत जलधि जर गए 3 दिन बीती, बोले राम सकोप तब भय बिनु होई नी प्रीति। অর্থাৎ কখনো কখনো শুধুমাত্র নম্রতা বা ভালোবাসা দিয়ে কাজ হয় না, কিছু কিছু পরিস্থিতিতে শাস্তি বা কঠোরতা দেখানো প্রয়োজন হয়, বিশেষ করে জড় পদার্থ বা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, স্থবিরতার বিরুদ্ধে। विनय न मानत जलधि जर गए 3 दिन बीती, बोले राम सकोप तब ভয়ে বিনু হই না প্রীতি। রামচরিত মানুষের উদ্ধৃতি ভারতীয় সেনাবাহিনীর মুখে আরেকবার এয়ার মার্শাল কি বললেন, এএন ভারতী আরেকবার রামচরিত মানুষ থেকে কি লাইন উদ্ধৃত করলেন শুনেনি। आपको रामचरितमानस की एक कुछ पंक्ति याद दिलाऊंगा, आप समझ जाएंगे। तो याद कीजिए वो पंक्ति जो है, विनय न माने जलधि जड़ भय 3 दिन बीत, बोले राम सकोप तब भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। অর্থাৎ কিছু কিছু সময় ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হয় শাহবাজ শরীফদেরকে, সোজা আঙুলে ঘি না উঠলে ব্যাকা আঙুল দিয়ে ঘি ওঠাতে হয়। অর্থাৎ ভারত যুদ্ধবাজ দেশ নয়, ভারত ওম মানি পদ্মে হুমেরও দেশ, ভারত শিব তাণ্ডব স্তোত্রমেরও দেশ। কিন্তু কতদিন আমরা কীর্তন শুনবো, কতদিন আমরা ভজন শুনবো, নগর সংকীর্তন করব। যারা কীর্তন শোনে তারা শিব তাণ্ডব স্তোত্রমও শোনে, শিবের রুদ্র নাচন, শিবের রুদ্র লীলা। শিব তো দেখাবেই ভাই, পার্বতীর সিঁদুর মোছা যেখানে হয়েছে
লক্ষ্মীর সিঁদুর মোছা যেখানে হয়েছে সেখানে চুপ করে থাকা চলবে না। ভারতীয় সেনাবাহিনী কিন্তু তারা আলাদা সোয়াগে আছে। ভারতবর্ষ, হ্যাঁ, আমি ততটাই সেকুলার যতটা অটল বিহারী বাজপেয়ী সেকুলার, ততটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেকুলার, এবং সেই সেকুলার দেশে আমি গর্বিত যেখানে ভারতীয় সেনাবাহিনী নিজের পরাক্রম বোঝানোর জন্য শিব তাণ্ডব স্তোত্র শোনায়। শিব তাণ্ডব স্তোত্র যতবার পাকিস্তান শুনবে ততবার S-400 তার সাথে কি করেছে, ততবার ব্রাহ্মোস মিসাইল তার সাথে কি করেছে, ততবার আকাশ মিসাইল, ততবার একের পর এক পিনাকা প্রয়োজনে কি করতে পারে বুঝবে। এর পরের বার জঙ্গিরা সিঁদুর দেখলে কেঁপে কেঁপে উঠবে। অপারেশন সিঁদুরের কথা মনে থাকবে এই জঙ্গিদের। শিব তাণ্ডব স্তোত্র, রামচরিত মানস, এই সমস্ত কিছু আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী আরেকবার আমাদেরকে মনে করাচ্ছে যে এই দেশটা আসলে 140 কোটির, এই দেশটা আসলে শিবের রুদ্র নাচনের, এই দেশটা আবার গৌতম বুদ্ধেরও, সহনশীলতারও। শিব তাণ্ডব স্তোত্রম আরেকবার। চলুন বিতর্ক শুরু করা যাক। এই মুহূর্তে আসলে বিতর্ক নয়, আলোচনা, আসলে সেলিব্রেশন, ভারতের পরাক্রমের সেলিব্রেশন। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, গর্বিত ভারতীয়, এই মুহূর্তে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন, অধ্যাপক কৌশিক ভট্টাচার্য রয়েছেন, জাতীয়তাবাদী ন্যাশনালস কালেকটিভ আমরা যেটা শুরু করছি সেটা নিয়ে তিনি বলবেন। ডক্টর কুণাল সরকার, দেশপ্রেমিক চিকিৎসক, পাবলিক কমেন্টেটর, বিভাস রায়চৌধুরী, প্রাক্তন বায়ুসেনা আধিকারিক এবং লেখক আমাদের সাথে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে এবার যেটা নিয়ে আসলে সেলিব্রেশনটা দেখুন, শুধুমাত্র ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে যে ভারতকে সেলিব্রেট করতে হবে সেটা নয়। এটা বলিউডের সিনেমা, সেটা দেখে সবাইকে একসাথে ওই 10 সেকেন্ডের জন্য ভারতের হয়ে স্লোগান দিতে হবে। সেই সময়টুকুই কেন জাতীয়তাবাদ আমরা উদযাপন করব। জাতীয়তাবাদ তো আমরা অপারেশন সিঁদুরের পরে উদযাপন করব। এবং আজ যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে, ভারত সামরিক শক্তি হিসেবে উঠে আসলো, এবং এই সামরিক শক্তি হিসেবে উঠে আসায় কোনো লজ্জা নেই। অনেক পক্ষ হয়তো বলবেন যে এমা ভারত কি তার মানে যুদ্ধবাজ দেশ হয়ে গেল? ভারতের যে মিসাইলগুলো, সে মিসাইলগুলো তার মানে এবার ভারত বিভিন্ন জায়গায় বিক্রি করবে, এবং সে কারণে আসলে ভারতবর্ষ এই মুহূর্তে যুদ্ধবাজ একটা নোশন নিয়েছে। না, ভারতবর্ষ নিজেকে রক্ষা করেছে। ভারতবর্ষ জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদকে হার্ডকোর জায়গা থেকে এবার দেখছে। এবার সময় আমেরিকার, এবার সময় ইসরায়েলের মতন একেবারে হার্ডকোর জায়গা থেকে বলার যে হ্যাঁ আমি রাষ্ট্রবাদী হওয়াতে কোনো লজ্জা নেই। কুণাল সরকার এই মুহূর্তে রয়েছেন। কুণাল সরকার আমাদের প্রধানমন্ত্রীর বা অজিত ডোভালের বা সেন্টারের বোধহয় এটা শুধুমাত্র রেসপন্সিবিলিটি নয়, রেসপন্সিবিলিটিটা আমাদেরও ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধের যুগে আমাদেরও এই ন্যারেটিভের লড়াই যেটা পাকিস্তান জেতার চেষ্টা করছে সেটাকে ভাঙার আমাদেরও বোধহয় এই মুহূর্তে সিটিজেন হিসেবে কিছু কাজ থাকে, যেটা ওয়েস্টার্ন মিডিয়া আমাদের সম্বন্ধে দেখানোর চেষ্টা করছিল। আমাদের নাকি রাফাল ভেঙে গেছে, আমাদের পাইলট নাকি আটকে আছে, আমরা করাচিতে কিছু করিনি। এবার বোধহয় সময় এসেছে রাষ্ট্রবাদীদের এক প্ল্যাটফর্মে আসার কুণাল সরকার, এবং এটা খুব সিরিয়াস একটা জায়গা তৈরি করা। রিপাবলিক সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে। আপনাদেরও সম্ভবত আমরা এক্সপেক্ট করবো আপনারাও এগিয়ে আসবেন।
দেখো, নিশ্চয়ই আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি মানুষের আজকে দায়িত্ব হচ্ছে আমাদের দেশের পিছনে, এবং দেশের পিছনে না, আমরা দেশের মধ্যে দাঁড়িয়ে আছি, মাথা তুলে দাঁড়াবার। আর সারা পৃথিবীর মধ্যে আমার মনে হয় যে ভারতের জায়গাটা, একদিক দিয়ে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি, কারণ আমাদের নিজেদের কথাটা ভাবতে গেলে খানিকটা ওই হিন্দু ইসরায়েলের কথা ভাবতে হবে, যেখানে আমরা চারিদিকে আমাদের ঘিরে রয়েছে নানান রকম অ্যাডভার্সোরিয়াল এবং নেগেটিভ ফোর্সেসরা। আমাদের এই যে অপারেশন সিন্দুর গেল, এই অপারেশন সিন্দুর দেখো, এর সূত্রপাত তো হয়েছিল একটা জঘন্য ঘটনার মধ্যে দিয়ে, যেখানে মানুষের ধর্মকে নিয়ে, ধর্মকে চিহ্নিত করে আজকে 26-27 জন নিরীহ মানুষ, নিরীহ টুরিস্টকে মারা হলো। এবং যারা ধর্মের নামে এই কাজটা করেছেন, তাদের ধর্মের প্রতি আমাদের কি বলবো, তাদের ধর্মের প্রতি আমাদের মার্সি হতে পারে, তারা নিজেদের ধর্মের কলঙ্ক, যারা ধর্মের নামে এই কাজটা করেছিলেন। আজকে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে চরিত্রটা প্রকাশ পেল, যে আমরা কেবল পৃথিবীর 4 নম্বর কি 5 নম্বর অর্থনীতি নয়, আমরা কেবল পৃথিবীর 3 নম্বর ইকোনমি হবার পথে এগিয়ে চলেছি তাই নয়, আমরা প্রয়োজনে শক্তের ভক্ত হতে পারি, আমরা প্রয়োজনে এক ধাপ এগিয়ে, এটাকে বলা হচ্ছে ইন্ডিয়াস নিউ নর্মাল। যে আজকে যেরকম আমরা একসময় পাকিস্তানকে ডসিয়েট দিয়েছিলাম, একসময় যখন পাকিস্তানকে বলা হয়েছিল যে আপনারা আমাদের দেশে এসে দেখুন কি কুকীর্তি হয়েছে, নিজেরা ইনভেস্টিগেট করুন। 2008 মুম্বাইয়ের পরে বহুবার দেওয়ালে মাথা ঠুকে পাকিস্তানের থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আজকে ভারতবর্ষকে যখন একদিকে তার শিক্ষায়, তার অর্থনীতিতে, তার ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটিতে শিরদাঁড়া দাঁড় করে দাঁড়াতে হবে, এবং আমরা কোনো পশ্চিমী শক্তির কারো দাক্ষিণ্য আজ ভিক্ষা করছি না। একদিকে আমাদের ইকোনমিক পাওয়ার, একদিকে আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, অন্যদিকে আমাদের মিলিটারি পাওয়ার। এই 3টে জিনিসকে একসঙ্গে করে ভারতবর্ষ এগিয়ে যেতে হবে। ভারতবর্ষ একটা গুন্ডা দেশ নয়, ভারতবর্ষ একটা শিক্ষিত, সভ্য, অর্থনৈতিকভাবে সক্ষম এক সভ্যতা, যে সভ্যতা প্রয়োজনে শির দ্বারা শক্ত করে নিজের কাজটা নিজে করতে জানে। অনেক ধন্যবাদ কুণাল সরকার। এবার আমি বাকিদের কাছে আসবো, কিন্তু কুণাল সরকার একটা কথা বলছেন, এটা আমি দেখেছি চিকিৎসা বিজ্ঞানেও, যখন ভারতবর্ষ মেডিকেল হাব বা হেলথ হাব হয়ে গেল, তখন ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমী দেশগুলোর প্রচণ্ড সমস্যা ছিল। এবং এই সমস্যাটা কুণালদা এখনও বোধহয় ভারতবর্ষের ক্ষেত্রে হবে। আমেরিকা হোক বা ইসরায়েল হোক বা রাশিয়ার সমতুল্যে যদি ভারতবর্ষ মিলিটারি পাওয়ারে পৌঁছে যায়, এবং মিলিটারি পাওয়ার শুধু নয়, মিলিটারি ম্যানুফ্যাকচারিংয়েও পৌঁছে যায়, তাহলে অনেকের প্রবলেম হবে। আমি কুণাল সরকার আপনাকে জাস্ট একটু এই পার্টটায় জানতে চাইছি, আপনি নিজে যেহেতু একেবারে ওতপ্রোতভাবে বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন হেলথ সেক্টরের সাথে যুক্ত, ভারতবর্ষ যখন এই হেলথ হাবে পরিণত হলো, তখন ওয়েস্টার্ন কান্ট্রি বা বিভিন্ন দেশের সমস্যা হতে শুরু করলো। ভারতের বিভিন্ন ডাক্তারদের নিয়ে, বিভিন্ন হাসপাতালদের নিয়ে বিভিন্ন পশ্চিমী মিডিয়া তারা প্রশ্ন তুলতে শুরু করলো। কিন্তু আলটিমেটলি দেখা গেল ভারতের হেলথ সেক্টর এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বলিষ্ঠ। এখন সামরিক ক্ষেত্রেও এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করবে। S-400 এত প্রিসিশনের সাথে স্ট্রাইক কি করে করলো? ভারতের মিসাইল এত ভালো কি করে হলো? চাইনিজ যে সমস্ত ফাইটার জেটস আছে সেগুলোকে ইন্ডিয়ান পাইলটরা কি করে বলে নামিয়ে দিল? এই জায়গাটাকে কি করে কমব্যাট করা যায়, যেহেতু আপনি নিজে হেলথ সেক্টরে এই জায়গাটা ফেস করেছেন? কমব্যাট আমরা দুটো জিনিস করেছিলাম ময়ূক। একটা হলো যে আমরা ডেফিনেটলি আজ থেকে প্রায় 20 বছর আগে নিজেদের পৃথিবীতে একটা হেলথ হাব বলে প্রমাণিত করেছিলাম, কিন্তু তার থেকেও যেটা বিরাট একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছে, সেটা হয়েছে গত 5-7 বছরের মধ্যে ভারতবর্ষ নিজে একটা স্বয়ং সম্পূর্ণ হবার চেষ্টা করছে। আমরা ওষুধপত্রের মাধ্যমে, মেডিকেল ডিভাইসেসের মাধ্যমে, মেডিকেল যন্ত্রপাতি মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে নিজের জিনিস নিজে তৈরি করে আমাদের যে নির্ভরশীলতা অন আউটসাইড ম্যানুফ্যাকচারিং, এইটাকে আমরা কমাবার চেষ্টা করছি। এবং একই জিনিস করতে হবে ইন আওয়ার মিলিটারি ইকুইপমেন্ট।
আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় যে 1930 সালে জেট ইঞ্জিন আবিষ্কার করা হয়েছিল, আজও ভারতবর্ষে একটা উন্নত জেট ইঞ্জিন তৈরি হয় না। কেন? এটা প্রশ্ন করতে হবে। এতগুলো আইআইটি, এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে হচ্ছে কি? কিন্তু তারই সঙ্গে সঙ্গে এই যে আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, এই যে আকাশের যে সাফল্য, এই আকাশের সাফল্যতে তারপরে ইন্ডিয়ান ইন্ডিজেনাস যে মিসাইলসের যে সাফল্য, এই সাফল্যতে কিন্তু পৃথিবীর অনেক দেশ নড়ে চড়ে বসছে এখন। কেন তারা নড়ে চড়ে বসছে? কেবল যে ভারত তাদের সঙ্গে হয়তো যুদ্ধ করবে না, কিন্তু ভারত তাদের মিলিটারি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টসে তাদের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলবে আজকে। এবং আশা করি আমরা যেরকম রাফায়েল কিনি, সেই রকম আজ থেকে 2-4 বছরের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশেরা এসে ভারতবর্ষের কাছ থেকে উন্নত জেট ইঞ্জিন টেকনোলজি কিনতে আসবে, এবং সেটা কিনছেও, কেনা শুরুও হয়ে গেছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি বাকিদের কাছে যাব, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য সময় আর 10 বছর আগে হলে হয়তো আমরা গর্ব করে বলার মতন জায়গায় থাকতাম না, কিন্তু আমরা ধন্যবাদ দিতাম। আমরা হয়তো ধন্যবাদ দিতাম আমেরিকাকে, আমরা হয়তো ধন্যবাদ দিতাম রাশিয়াকে মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করার জন্য। কিন্তু এবার অন্য দেশকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা গর্ব অনুভব করছি আমাদের দেশে বানানো মিসাইল নিয়ে, আমাদের দেশের ডিফেন্স সিস্টেম নিয়ে। ইনফ্যাক্ট আমি তো পিসিআরকে বলবো কিছুক্ষণ পরে এটাও দেখাতে, S-400 রাশিয়াতে মূলত তৈরি হয়েছিল, সেই S-400 ইউক্রেনে প্রিসিশন স্ট্রাইক, একদম নির্ভুলভাবে স্ট্রাইক করতে পারেনি। সেই একই যন্ত্র আমরা এখানে এনে আমাদের ইঞ্জিনিয়াররা ঠিকঠাক করে একেবারে প্রিসিশন স্ট্রাইক করেছে। অর্থাৎ কোনো জঙ্গি যদি ভাত খেতে বসেছিল, সেই জঙ্গির ভাতের থালাকে আমরা টার্গেট করে মিসাইল মারতে সক্ষম এখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় সামরিক অস্ত্র নির্মাণে জোর দেওয়ার কথা আজও বলেছেন, শুনে নিই এবং তারপর বাকিদের কাছে যাব। ऑपरेशन सिंदूर में मैन पावर के साथ ही मशीन का कोऑर्डिनेशन भी अद्भुत रहा है। भारत के पारंपरिक एयर डिफेंस सिस्टम हो, जिन्होंने अनेक लड़ाइयां देखी हैं, या फिर आकाश जैसे हमारे मेड इन इंडिया प्लेटफॉर्म हो, इनको S-400 जैसे आधुनिक और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी है। एक मजबूत सुरक्षा कवच भारत की पहचान बन चुकी है। पाकिस्तान की लाख कोशिश के बाद भी हमारे एयरबेस हो या फिर हमारे दूसरे डिफेंस इंफ्रास्ट्रक्चर, इन पर आंच तक नहीं आई। অনেকে হয়তো আমাকে এই প্রশ্নটা করবেন যে আজ আমি এই অস্ত্রগুলো কেন দেখাচ্ছি আপনাদের, আজ এত বেশি কথা আমি ভারতের অস্ত্র নিয়ে কেন বলছি। দেখুন, ভারতবর্ষ শুধু ওষুধ বানাবে না, ভারতবর্ষ শুধু আয়ুর্বেদের দেশ হবে না, ভারতবর্ষ সারা পৃথিবীর সামরিক অস্ত্র বা ব্রহ্মাস্ত্র যেগুলোকে বলা হয় আধুনিক বিশ্বে, তাদের হাব তৈরি হবে। আমরা আমেরিকার দাদাগিরি বা রাশিয়ার দাদাগিরি বা অন্য কোনো দেশের দাদাগিরি আমরা মেনে নেব না এখন, কারণ আমরা কারোর ওপর কোনো দাদাগিরি করি না। বিশ্বাস করুন, আমরা বাংলাদেশকে নিজের ছোট ভাই হিসাবে মানি, কিন্তু বাংলাদেশের একটা অদ্ভুত ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। বাংলাদেশ ভাবে এই ইন্ডিয়া এরকম কেন করছে, এই ইন্ডিয়া আমার থেকে বড় হয়ে গেল। আরে ইন্ডিয়া বড়ই ছিল, বরঞ্চ ইন্ডিয়া দাইমার কাজ করেছে যখন তুমি জন্মেছিলে। বাংলাদেশিদের এই কথাটা বলছি, পাশাপাশি আমি ভারতের সেই সমস্ত মানুষকে আজকের ছোট্ট 2 মিনিটের একটা পিস আপনাদের বলতে চাই। অনেকে আপনাদের মধ্যে আছেন যারা প্রশ্ন করেন যে আমার ট্যাক্সের টাকায় আসলে কি কেনা হচ্ছেটা কি আমার ট্যাক্সের টাকায়? এই যে এত জিএসটি দিচ্ছি, সেই জিএসটিগুলো কিসে কাজে লাগছে? এত ট্যাক্স, এত জিএসটি, এত করের টাকা কি হচ্ছে? আপনাকে নিরাপদ রাখতে কি কি কেনা হয়েছে, কি কি কেনা হচ্ছে, সেগুলো একবার দেখুন। আমি শুরুতেই এই S-400
যেটা কেনার সময় হয়তো অনেক রাজনীতিবিদ বলেছিলেন এগুলোর কিছু দরকার নেই, ডিফেন্স বাজেট এত কেন করা হবে, কেন করা হবে? ডিফেন্স বাজেটও দরকার, ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের ডিফেন্স বাজেটও দরকার। কেন 2025 সালে টের পাচ্ছি আমরা। মনোহর পারিক্করকে কি ধরনের অসম্মান করা হয়েছিল আমাদের সব মনে আছে। দেখুন S-400 এর কামাল, সুদর্শন চক্র। আমি কৌশিক ভট্টাচার্যের কাছে যাব। কৌশিক ভট্টাচার্য, খুব নির্দিষ্টভাবে একটা প্রশ্ন। ভারত এই মুহূর্তে সামরিক মহাশক্তিতে পরিণত হয়েছে, এতে অনেকে জ্বলতেই পারে, কিন্তু ভারতবাসীর যাতে কোনো কনফিউশন না থাকে, ভারত শুধুমাত্র যুদ্ধবাজ দেশ, ভারত শুধুমাত্র এই অস্ত্র তৈরি করছে, সেই ন্যারেটিভটা অনেকে দেওয়ার চেষ্টা করছে। আমরা জাতীয়তাবাদী মিডিয়া হিসেবে এই ন্যারেটিভটা ভাঙার লড়াইটা করছি। কৌশিক ভট্টাচার্য, আজকে খুব সুন্দর শুরু করেছে এই প্রোগ্রামটা। এতক্ষণ তো আলোচনা হচ্ছিল যে আমরা সিঁদুর অপারেশন সেলিব্রেশন কিভাবে করছি। ইউপিতে 17টি নবজাতিকা কন্যার নাম সিঁদুর রাখা হয়েছে, সেটাও শুনলাম। ভারতবর্ষের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের মধ্যে সেলিব্রেশন, কিন্তু এই সেলিব্রেশনের মধ্যে দিয়ে, যেটা তুমি খুব রাইটফুলি বলছিলে, ডাইরেক্ট মিলিটারি যুদ্ধ করে, তার সঙ্গে ইনফরমেশন ওয়ারফেয়ার হয়, তার সঙ্গে পারসেপশন ওয়ারফেয়ারও হয়, সেগুলোর মধ্যে থেকে কতগুলো অপটিক্স উঠে আসে। আজকে প্রধানমন্ত্রী পাকিস্তান বলেছিল যে এয়ারফোর্স বেসকে ইন্ডিয়ার ডিস্ট্রয় করে দিয়েছে, সেটাকে প্রমাণ করতে আজকে আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেলেন। এটা হচ্ছে অপটিক্স ওয়ারফেয়ার। পেছনে রেখেই দেখানোর জন্য বলবো। ময়ূক, আমি তোমাকে, প্রধানমন্ত্রী কি বলেছেন, আমরা শান্তির পক্ষে, কিন্তু অনেক সময় শান্তিটাও যুদ্ধের মাধ্যম দিয়ে আসতে হয়। মহাভারতও তাই হয়েছিল, শান্তি চেয়ে পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ বলেছিলেন 5টা গ্রাম দাও, যুদ্ধ হবে না, ওরা রাজি হয়নি কৌরব পক্ষ। ভারতও ঠিক সেরকম শান্তি চেয়েছিল, বলেছিল আমরা পাকিস্তান তোমাকে মারছি না, টেররিস্টদেরকে অ্যাটাক করছি। কিন্তু এর মধ্যে থেকে কি উঠে এলো ভারতের ফায়ার পাওয়ার, ভারতের প্রিসিশন, ভারতের প্রফেশনালিজম, যার ফলে তুমি জানো সব মানুষ দর্শকদেরকে বলতে চাই, কালকে জেনিভাতে আমেরিকা আর চায়নার মধ্যে ট্যারিফ ওয়ার ট্রুস হয়েছে। তারা 145% থেকে 30% আর 10%-এ নেমে এসছে। যদি ইন্ডিয়া এই ফায়ার পাওয়ারটা না দেখাতো তাহলে হয়তো এটা হতো না। ইন্ডিয়ার এই মুহূর্তে ডিফেন্স এক্সপোর্ট 23,000 কোটি টাকাতে আছে, তার মধ্যে অনেকগুলো জিনিস আছে, চেতাক হেলিকপ্টার আছে, অনেক কিছু আছে। কিন্তু আগামী দিনে যেগুলো উঠে আসছে, যেগুলো বেশি করে এক্সপোর্ট হবে, ভারতের টার্গেট ছিল 2029-এর মধ্যে 50,000 কোটি টাকা এক্সপোর্ট করার। সেটা এখন আগামী 1.5 দিনের মধ্যে এস্টিমেট হচ্ছে সেটা 2029-এর মধ্যে 1 লক্ষ কোটি টাকা চলে যাবে। ক্যান ইউ ইমাজিন? ডাবল। কেন? ইন্ডিয়া একটা বিশাল বড় অপটিক্স ওয়ারফেয়ার জিতেছে ফায়ার পাওয়ার দিয়ে। সেই ফায়ার পাওয়ারটা শুধু আকাশ ডিফেন্স সিস্টেম নয়, আকাশ মিসাইল, আকাশ ডিফেন্স সিস্টেম। ইন্ডিয়া ব্রাহ্মস 2-এর উপরে কাজ করছে, ইন্ডিয়া বিষ্ণু মিসাইল প্রজেক্টের উপর কাজ করছে, ইন্ডিয়া 6th জেনারেশন স্টেলথ এয়ারক্রাফট ওপরে কাজ করছে, যাতে কাবেরী ইঞ্জিন লাগানো হবে। ইন্ডিয়ার দুর্গা 2 এবং কালী, এই দুটো প্রজেক্ট আসছে। তুমি ভাবতে পারো যে S-400 নেওয়ার সময় আমেরিকা প্রেশার করেছিল, নিও না। চৌকিদার চোর হ্যায় রাফেল কেনার সময় প্রচার হয়েছিল,
আজকে যদি আমাদের নেতৃত্ব তার আন্ডারে প্রেশারাইজড হয়ে যেত, তাহলে আজকে আমরা কোথায় দাঁড়াতাম। এবং তার থেকেও বড় কথা, একটা বড় ন্যারেটিভ এটাও আছে, আমি বারবার কেন বলছি ন্যাশনালিস্ট কালেকটিভের দরকার। আমি অরিন্দমদার কাছে আসার আগে অনেকে এটাও বারবার বলেন যে আমার করের টাকায় কি হচ্ছে, আমার করের টাকায় এত বন্দুক কেনা হচ্ছে কেন। কালকে আমি কলকাতার রাস্তায় কয়েকজনকে দেখলাম বলছে যে পাকিস্তানের গরিব মানুষের এই হবে। আমি ওনাদের নিয়ে মানে এক সেকেন্ডেরও ফুটেজ বা কভারেজ দিতে চাই না। তারা বিভীষণের মতন দেশকে আমি জানি না কি ইনফরমেশন লিক করছেন এই শ্রেণী। কিন্তু আজ আমি দেখাচ্ছি ভারতে তৈরি জিনিসপত্রগুলোর মধ্যে থেকে একটি হচ্ছে ব্রাহ্মোস। আপনার করের টাকায় ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা, ভারতবর্ষের ডিফেন্স রিসার্চাররা ঠিক কী বানিয়েছে, কি কাণ্ডটা না করেছে। আমি শুধু বলছি এটা অন্তত আপনি গ্যারান্টি দিয়ে, ভারতবর্ষীকে বলছি, এটা আপনি অন্তত গ্যারান্টি দিয়ে জানুন যে এই শব্দটাতেই, ব্রাহ্মোসের এই ছবিটাতেই বাংলাদেশে অনেকগুলো টিভি ভাঙবে, অনেকগুলো পাকিস্তান এবং পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশনের বুক কাঁপবে। ফুল সাউন্ডে শুনুন, চোখ খুলে মনের আনন্দে দেখুন, এটা ভারতের অস্ত্র। এইটুকু দেখালেই অনেকে পিছিয়ে যাবে। দেখুন, অরিন্দম দা আবার বলছে এই ন্যারেটিভের লড়াই। এক পক্ষ এর পরেও বলবে ব্রাহ্মোস মিসাইল বানিয়ে কি লাভ হবে, এক পক্ষ এর পরেও বলবে S-400-এর নিউ জেনারেশন মডেল কেনার দরকার নেই, S-500 কেনার দরকার নেই। এই প্রেশারে যদি সত্যিই আমাদের সরকার মাথা নত করে দেয়, তাহলে তো আসলে দেশকে দুর্বল করা। যে আমাদের সিঁদুর অপারেশন অনেক কিছু প্রমাণ করেছে। আমাদের মহাকাব্য দুটো দেশের গঠিত হয়েছে দুই নারীর সম্ভ্রম চলে যাওয়ার উপরে। একজন হচ্ছেন সীতা, একজন হচ্ছেন দ্রৌপদী। সুতরাং আমরা সেই দেশের লোক যেখানে কুরুক্ষেত্র এবং রামের লঙ্কা জয় হয়, সেখানে আমরা আমাদের বোন মাদের এই সম্ভ্রমের জন্য আমরা কি করতে পারি ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। ভারতবর্ষ খুব আশ্চর্যভাবে গত 3 বছরে সারা পৃথিবীর কাছে দেখিয়ে দিয়েছে বিনাশ এবং সৃষ্টি কিভাবে করতে পারে। কোভ্যাক্সিন যখন তৈরি করলো ভারতবর্ষ, তখন সারা পৃথিবী খুঁজছিল যে কি করে আমরা ভ্যাকসিন পাবো। ভারতবর্ষ শুধু নিজেকে নয়, তার সঙ্গে 71টা দেশকে 250 কোটি ভ্যাকসিন দিয়েছে, 250 কোটি মানুষকে বাঁচিয়েছে। এবং একই সঙ্গে আজকে দেখিয়েছে ভারত ডায়নামিক্স এবং মস্কোভা টেকনিক্স মিলে ব্রাহ্মোস এবং আকাশ কি করতে পারে তা আজকে আমেরিকা থেকে আরম্ভ করে বিশ্বের সমস্ত বড় বড় জায়গা দেখতে পাচ্ছেন। এবং কৌশিকদা যেটা বললেন, আরও অবাক হয়ে যাবে ময়ূক, আর 7-8 দিনের মধ্যেই শুনতে পাবে একটা নতুন ঘটনা, S-500 প্রমিথিউস আসছে এবং ভারতবর্ষ এবং রাশিয়া মিলে প্রথম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিফেন্স মিসাইল সারফেস টু এয়ার টেকনোলজি রাশিয়ার সঙ্গে তৈরি করতে চলেছে। আর 7 দিনের মধ্যেই চুক্তি সামনে আসবে। ঠিক যেরকম আমেরিকা আটকাতে চেষ্টা করেছিল, আমাদের বিরোধী দলরা অনেক আটকাতে চেষ্টা করেছিল ট্যাক্সের নামে, আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে কত পরিমাণে এই মিসাইল থেকে প্রোটেকশন, এই আকাশ, এই ব্রাহ্মোস, এই S-400 কি পরিমাণ দরকারি। আর S-500 এলে, আকাশ 2 এলে, ব্রহ্মোস 2 এলে, দুর্গা 3 এলে, পৃথ্বী 6 এলে ভারতবর্ষের বিশ্বে এর থেকে বড় আর কিছু অ্যাচিভমেন্ট থাকবে না। আমরা ওষুধেও থাকবো, আমরা সিন্ধুর জল চুক্তিও আটকে থাকবো এবং আমরা আমাদের সম্পূর্ণ ক্ষমতা বলে মধ্যস্থতাহীনভাবে ভারতবর্ষের ডিফেন্সকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিফেন্স করার দিকে এগিয়ে যাব। কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিসও অরিন্দম দা এই মুহূর্তে যেটা হচ্ছে, আমরা কিন্তু বাংলার বা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেই পার্টটা হলো যে রাশিয়া যে S-400টি তৈরি করেছিল, সেই S-400টি
ইউক্রেনে কাজ করেনি, কিন্তু ভারতবর্ষে একদম প্রিসিশন স্ট্রাইক, যেটা আমি বলছিলাম। এটার সম্বন্ধে একটা বক্তব্য আছে, হ্যাঁ বলুন। যে ভারতের 10টা ইসরো স্যাটেলাইট যেটা কন্টিনিউয়াসলি আমাদেরকে এই প্রিসিশন আর প্রফেশনালিজম অ্যাচিভ করতে হেল্প করেছে। যেই S-400 নিয়ে রাশিয়া পারফেকশন আনতে পারেনি, ইভেন পৃথিবীর কোনো দেশ এইভাবে মিসাইলের প্রিসিশন এবং এয়ার ডিফেন্স সিস্টেমের 100% অ্যাকিউরেসি আনতে পারেনি। আমাদের ইসরোর 10টা স্যাটেলাইট কন্টিনিউয়াসলি কাজ করছে। DRDO, ইসরো, মিলিটারি মিলে একটা থিয়েটার কমান্ড কাজ করছে এই মুহূর্তে, যেটা এতটাই ইউনিফাইড কমান্ড যেটা অন্য কোনো দেশ এই প্রিসিশন অ্যাচিভই করতে পারেনি এখন পর্যন্ত। এবং এটা কৌশিকদাকে সমর্থন করে বলবো, আজকে মোদিজি অসাধারণ বক্তব্য রেখেছেন ময়ূক। দেখবে ওখানে সেনাদের সঙ্গে বারবার করে বলা হয়েছে, সেনা, মিলিটারি এবং বিজ্ঞানীদের আমি ধন্যবাদ দিচ্ছি এই ডিফেন্সের জন্য, কারণ স্যাটেলাইট ম্যাপিং মিসাইল প্রোটেকশন হয়েছে। আচ্ছা, বিভাসদা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। বিভাসদা সামরিক মহাশক্তিতে পরিণত এবং এটাকে সেলিব্রেট করার জায়গা তৈরি হচ্ছে। ময়ূক, যেভাবে আলোচনা চলছিল সেই ইয়েতে বলি যে দেখো, তবলা তো অনেকেই বাজায়, কিন্তু জাকির হোসেনের হাতে তবলার যে আওয়াজ বেরোয় সেই আওয়াজ কিন্তু অন্যের হাতে বেরোয় না। ভারতবর্ষের যে সেনাবাহিনী, বিশেষ করে ভারতীয় বিমান বাহিনী, এরা বহুদিন ধরে প্রায় 1960 সাল থেকে রাশিয়ান ইকুইপমেন্ট ব্যবহার করছে। রাশিয়ান ইকুইপমেন্ট ব্যবহার করার ফলে এত বছরের যে অভিজ্ঞতা, তার ফলে ভারতীয় সেনাবাহিনীর হাতে রাশিয়ান ইকুইপমেন্ট যত ভালো অপারেট করতে পারে সেটা বোধহয় রাশিয়ানরা নিজেরাও পারে না। মানে আজকের ঘটনা, মানে গত কয়েকদিনের ঘটনায় সেটাই প্রমাণ হয়েছে। আমি নিজেও এয়ারফোর্সে 20 বছর রাশিয়ান ইকুইপমেন্টেই কাজ করেছি। আচ্ছা বিভাসদা, আমি একবার গ্রাফিক্সও একবার দেখানোর জন্য বলবো, যেখানে নির্দিষ্টভাবে যে জিনিসটা ইউক্রেনে কাজ করেনি সেটা আমাদের ইঞ্জিনিয়াররা ওই গ্যাপটাকে মেনটেন করে কি করে আমাদের দেশে সেটাকে কাজ করালো। বিভাসদা বলুন, এবং তার পাশাপাশি আমি সেই গ্রাফিক্সটাও দেখি। অ্যাকচুয়ালি আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যেমন একদিকে আমরা রাশিয়ান ইকুইপমেন্ট ব্যবহার করি, ঠিক তেমনি আমরা ইসরায়েলি টেকনোলজি নিয়ে এসেছি। আমরা কিছু আমেরিকান ইকুইপমেন্টও ব্যবহার করছি। আপনারা জানেন বেশ কিছু হেলিকপ্টার এবং কার্গো এয়ারক্রাফট আছে যেটা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করছে। Mi-35 বলে একটা রাশিয়ান হেলিকপ্টার ছিল, জাস্ট কিছুদিন আগে ওটা গ্রাউন্ডেড হয়েছে। সেই Mi-35 হেলিকপ্টারে আমরা ইসরায়েলি নাইট ভিশন এবং এমিং ডিভাইস ইউজ করতাম, যার ফলে রিসেন্ট পাস্টে আমরা যেমন দেখেছি যে আয়রন ডোমের অ্যাকিউরেসি 70 to 80%, সেখানে আমরা রাশিয়ান ইকুইপমেন্ট যখন ইন্ডিয়াতে ব্যবহার করছি আমাদের অ্যাকিউরেসি প্রায় 90 থেকে 94%। এই যে যুগলবন্দি রাশিয়ান ইকুইপমেন্ট এবং ইন্ডিয়ান টেকনিশিয়ান, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, এই যুগলবন্দির রেজাল্ট হচ্ছে আমাদের গত কয়েকদিনের যে বর্ডার এবং পাকিস্তানের ভেতরে যে আমরা যে কার্যকলাপগুলো চালাতে পেরেছি সেগুলো। ঠিক ঠিক, একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH